আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। কেমন আছো তোমরা? তোমাদের পরীক্ষা কেমন যাচ্ছে একটু বলো। আজকে যারা বায়োলজি ক্লাস করবা, আমি বায়োলজি যে কটা সিকিউ করে দেবো, ইনশাল্লাহ সিকিউর জন্য তোমাদের আর কোনো চিন্তাই করতে হবে না। আগামীকাল খুব সহজেই তোমাদের সিকিউগুলো খুব সহজেই লিখতে পারবা ইনশাআল্লাহ। তো বলো, তোমাদের গত ক্লাসগুলো কেমন হলো একটু একটু কমেন্ট করে জানাও। আর তোমরা কেমন আছো সবাই? কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার দাও, মেনশন দাও, তোমাদের নিজেদের গ্রুপে মেনশন দাও, প্রোফাইলে মেনশন দাও এবং বন্ধুদের জানাই দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ, কেমন আছো ভাইয়া? তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আর বন্ধুদের মেনশন দিয়ে দাও। আরেকটা কথা, আমাদের বায়োলজি ক্লাস শেষে তোমাদের রসায়ন ক্লাসটা হবে। অনেকে দেখলাম রসায়ন ক্লাস, তো রসায়ন ক্লাসটাও হবে তোমাদের ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সিকিউটা সব থেকে বেশি আসে, আহ, দুইটা চিত্র দেওয়া থাকবে, চিত্রগুলো কমন দেখবা। হয় ব্যাকটেরিয়ার চিত্র দেওয়া থাকবে বা অ্যামিবার চিত্র দেওয়া থাকবে, আর একটা প্লান্টের চিত্র দেওয়া থাকবে, এরকম চিত্র দেওয়া থাকবে। দেখো, এখানে আমি তোমাদের বেসিক্যালি লিখছি দুইটা সিকিউ, বুঝছো? দেখতে পাচ্ছ এখানে দুইটা গ আছে, দুইটা ঘ আছে। এই চারটা কোশ্চেন পড়লেই তোমার হচ্ছে এক অধ্যায় কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, এখানে গ নাম্বার যেটা বলা আছে যে এ এর বৈশিষ্ট্য লেখো। দেখো তো ভাইয়া, এ কি? এই চিত্রটা কি? ব্যাকটেরিয়া, তাই না? তাহলে দেখো, বলছে যে হচ্ছিল ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লেখো। তাহলে এই চিত্রটা কোন রাজ্যের এটাকে জানতে হবে তোমাদের। এই চিত্রটা মনেরা রাজ্য, তাই না? আমরা জানি কি এ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আর রাজ্য কি মনেরা। তাহলে আগে লিখবা কি, গ নাম্বারে যখন দিবা উত্তর, গ নাম্বার লিখলা, উদ্দীপকের চিত্রে এ হলো কি ব্যাকটেরিয়া, যেটা হলো মনেরা রাজ্যে। তারপর লিখবা মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবা। মনেরা রাজ্যের প্রথম বৈশিষ্ট্যটা তুমি কি লিখবা? দেখো, এটা কি আদিকোষী, তাই না? প্রথমে যেটা আসবে আদিকোষী, আদিকোষী। তারপর দ্বিতীয় বৈশিষ্ট্য কি লিখবা? এরা কি, দেখো এরা হচ্ছে হলো, এদের কোষ কি এককোষী, যেটা আমি তোমাদের প্রথম লেকচারে বলে দিয়েছিলাম। এরা কি এককোষী। তারপর এরা হচ্ছে হলো, এরা এককোষী, ফিলামেন্টাস বা সুতার মতো দেখতে, ফিলামেন্টাস, তাই না? এরা এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল বা দলবদ্ধভাবে বাস করে। তারপর কি, এদের হচ্ছে হলো সুগঠিত নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই মানে কি, এদের হচ্ছে হলো নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজমটা থাকে না। তারপর আরো বৈশিষ্ট্য লিখবা কি, এদের কি আছে, রাইবোজোম আছে, আর এরা দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এটা কি মনের রাজ্যের বৈশিষ্ট্য। এটা তোমাদের প্রথম ক্লাসে অনেক ভালো করে বুঝাইছিলাম। তাহলে এটা গেল। আর ঘ নাম্বার একটা বলছে কি নামকরণের পদ্ধতি লেখো। আর একটা ছিল কি নামকরণের পদ্ধতি।
দেখো নামকরণের পদ্ধতিগুলো কিভাবে লিখবা, এটা বই অনেক সুন্দর করে আছে, আর আমি যদি সাজেশন শীট দিচ্ছি ওখানে ইনশাআল্লাহ অনেক ভালো করে দেওয়া আছে। দেখো নামকরণের পদ্ধতি প্রথমে কি লিখবা, নামকরণের পদ্ধতি কিভাবে লিখতে হয়, ল্যাটিন ভাষায় লিখতে হয়। এক নম্বর লিখতে হবে কি ল্যাটিন ভাষায়, তাই না? আর তারপরে 2 নাম্বার কিভাবে লিখতে হবে, যদি তুমি হাতে লেখো তাহলে কি জেনাস এবং স্পেসিসের নিচে আলাদা আলাদা করে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, তাই না? যেমন তুমি যদি দেখো মানুষের হোমো স্যাপিয়েন্স, দেখো হোমো স্যাপিয়েন্স জেনাস এবং হচ্ছে স্পেসিসের নিচে কি আলাদা আলাদা আন্ডারলাইন করলাম, যদি হলো হাতে লিখি। তারপর কি অবশ্যই 3 নাম্বার বৈশিষ্ট্য কি লিখবা, জেনাসের যে প্রথম অক্ষরটা আছে এটা কি হতে হবে বড় হাতের, আর সবগুলো কি হবে ছোট হাতের হতে হবে। আর যদি তোমার হচ্ছে হলো একটা নাম যদি দুইজন বিজ্ঞানী করে, তাহলে যে বিজ্ঞানীটা আগে করবে সে বিজ্ঞানীর প্রথম অক্ষরটা এখানে লিখতে হবে। যদি লিনিয়াস করে তাহলে লিনিয়াসের এল অক্ষরটা এখানে লিখতে হবে, বুঝছো? এটা নামকরণের পদ্ধতি। তাহলে এটাও গেল। এখন দেখো ঘর নাম্বার কি বলছে, ঘর নাম্বার কি বলছে, এ এবং বি এর মধ্যে কোনটি বেশি উন্নত, এটা তোমার আসবেই, এই সিকিউটা আসবেই। যদিও প্রথম অধ্যায় থেকে যদি কোনো সিকিউ আসে তাহলে এখান থেকে আসবে। দেখো এ এবং বি এর মধ্যে কোনটি বেশি উন্নত, দেখো এটা কি বললাম ব্যাকটেরিয়া, তাই না? ব্যাকটেরিয়া। আর এটা কি দেখো তো উদ্ভিদ অথবা প্লান্ট, তাহলে কোনটি বেশি উন্নত হবে ভাই? দেখো এখানে এটা যদি দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কি আদিকোষী, এরা কি আদিকোষী, আর এটা কি প্রকৃতকোষী। তারপর 2 নাম্বার এদের যদি দেখো এরা এককোষী, এরা বহুকোষী, এককোষী আর এটা কি বহুকোষী। তারপর যদি 3 নাম্বার বৈশিষ্ট্য দেখো, এদের কি হবে সুগঠিত নিউক্লিয়াস নাই, আর এদের কি আছে সুগঠিত নিউক্লিয়াস আছে। তারপর এদের হচ্ছে হলো প্লাস্টিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকে না, কিন্তু প্লান্টের থাকে। সব থেকে উন্নত বৈশিষ্ট্য কি, এরা কি করতে পারে না, এদের হচ্ছে প্লাস্টিক নাই, তার মানে ক্লোরোপ্লাস্ট নাই, এরা কি করতে পারে না, ওই জন্য খাবার তৈরি করতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ এরা কি হেটারোট্রফিক। আর এরা কি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এদের হচ্ছে হলো সালোকসংশ্লেষণকারী, নিজের খাবার নিজে তৈরি করে। এদের প্লাস্টিক আছে, ক্লোরোফিল আছে, যার কারণে আর কি করতে পারে সালোকসংশ্লেষণ করতে পারে। তাহলে তারপর তুমি কি লিখবা কি, অতএব তাই বলা যায় কি এ এবং বি এর মধ্যে বি অর্থাৎ প্লান্ট বেশি উন্নত। বুঝতে পারছো? আমি খুব তাড়াতাড়ি করছি, আরো অনেকগুলো আছে, তারপরে রসায়ন ক্লাস হবে, এই জন্য আমি আর কি একটু তাড়াহুড়া করতেছি। দেখো তারপর আছে কি ঘ নাম্বার, সি জীবটি যে রাজ্যের ওই রাজ্যের যে কোনো একটি জীবের নামকরণ লেখো। সি কোনটা ভাই, এটা আমি মিশাই দিয়ে সি লিখতেছি অবশ্যই। দেখো সি একটা থাকবে তোমার হচ্ছে হাতি, ধরো হাতি বা মানুষ থাক, বাঘ, মানে তোমার হচ্ছে হলো ম্যামালিয়া গোত্রের, ম্যামালিয়া রাজ্যের, বুঝছো? ম্যামালিয়া রাজ্যের যে কোনো একটা চিত্র দেওয়া থাকবে। তো এটা তোমার হচ্ছে গ, এটা তোমার গ, ম্যামালিয়া রাজ্যের যে কোনো একটা চিত্র দেওয়া থাকবে। তো বলছে কি সি জীবটি যে রাজ্যের ওই রাজ্যের যে কোনো একটি জীবের নামকরণ করো। তোমাদের বইয়ে দেখবা, বই আছে মানুষের, তোমরা অবশ্যই মানুষের কি করবা নামকরণটা লিখে দেবা, বুঝছো? তো কিভাবে লিখবা দেখো, কিংডম, তারপরে শুরুতে লিখবা কিংডম, তারপরে ফাইলাম, তোমরা বুঝবা না পুরোটাই লিখি। দেখো কিংডম, তারপরে থাকবে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং হচ্ছে হলো স্পেসিস সর্বশেষে। তাহলে কি থাকবে, তাহলে হাতি হচ্ছে হলো কোন রাজ্যের, অবশ্যই অ্যানিমেলিয়া,
তাই না? ফাইলাম কি হবে? করডাটা। ক্লাস কি? ম্যামালিয়া। তারপরে অর্ডার কি হবে? প্রাইমেট। ফ্যামিলি হোমিনিডি এবং জেনাস হোমো। স্পেসিস কি হবে? হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। বুঝতে পারছো? তাহলে সি জীবটি যে রাজ্যের ওই রাজ্যের যে কোনো একটি জীবের নামকরণ করো। তোমাদের বই আছে কোনটা? মানুষের। তো অবশ্যই তুমি মানুষের নামকরণটা লিখে দেবে এখানে। বুঝতে পারছো ভাইয়া? তো দেখো এখন আমরা পরে সিকিউ করব। ঠিক আছে। মেঘফুল মেঘ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরিন ঝুমু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? তোমাদের গত পরীক্ষাগুলো কেমন হয়েছে? তোমাদের গত পরীক্ষাগুলো কেমন হয়েছে একটু জানাও তো। পরীক্ষা কেমন দিচ্ছ তোমরা? আজকে আবার অনেকেরই রসায়ন ক্লাস আছে। তো আমি খুব তাড়াতাড়ি বায়োলজি ক্লাস শেষ করব, তারপর রসায়ন ক্লাস হবে। ইনশাআল্লাহ রসায়ন ক্লাস নেওয়ার চেষ্টা করবে। তো আগে বায়োলজি ক্লাসটা শেষ দেই। চৌধুরী জিদান, ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখো আমাদের পরে সিকিউটা এখানে চিত্র দেওয়া থাকে, বুঝছো? আমি তো লিখছি শুধু মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিক। ওখানে তোমাদের বই থেকে যে চিত্রটা আছে ওই চিত্রটা দেখবা ওখানে দেওয়া আছে। তো চিত্রটা ভালো করে দেখে নেব। দেখো তারপর আমি আঁকাবো। এখানে দেখো বলছে যে মাইটোকন্ড্রিয়া চিত্র এক্স এর গঠন ব্যাখ্যা করো। এক্সটা কি? মাইটোকন্ড্রিয়া। এখানে যে চিত্রটা দেখো মাইটোকন্ড্রিয়া, বুঝছো? তো মাইটোকন্ড্রিয়ার কি করতে বলছে? গঠন ব্যাখ্যা করতে বলছে। তাহলে তোমাকে আগে কি করতে হবে? শোনো, বায়োলজি মানে আগে চিত্র, বুঝছো? যেটাই বলো চিত্র সম্পর্কে, মানে যদি কিছু ব্যাখ্যা করতে বলে আগে তোমাকে চিত্র আঁকাবা, যদি ওইটার চিত্র দেওয়া থাকে। তো দেখো মাইটোকন্ড্রিয়া, দেখো মাইটোকন্ড্রিয়া কিরকম হবে। বুঝছো? দেখো মাইটোকন্ড্রিয়া, এখন তুমি আগে চিত্র আঁকাবা। আঁকানোর পর বৈশিষ্ট্যগুলো যখন লিখবা তখন সব বৈশিষ্ট্যগুলো কি করে লিখবা? এই চিত্র দেখে লিখবা, আর হচ্ছে হলো চিত্র আঁকাবা। দেখো মাইটোকন্ড্রিয়া প্রথমে যেটা আছে তোমার, এটা কি দ্বিস্তর বিশিষ্ট। স্তরটা কি? এই যে একটা ঝিল্লি এবং এই যে একটা ঝিল্লি, একটা বাইরের ঝিল্লি ভিতরের ঝিল্লি, বুঝছো? তাহলে এটা কি হবে? দ্বি আবরণী। দ্বি আবরণী। তারপর দেখো ভেতরের যে আবরণটা আছে এটা কি হচ্ছে? মাঝখানে ভাঁজ হয়ে গেছে, তাই না? এই যে ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে যাওয়ার ওখানে এখানে যে ভাঁজ সৃষ্টি হচ্ছে এটা কি? কৃষ্টি। এটাকে বলে কৃষ্টি। অর্থাৎ ভিতরের আবরণ, ভিতরে কি সৃষ্টি হচ্ছে? কৃষ্টি। আবার এই কৃষ্টির গায়ে এই যে তোমার যেগুলো থাকে এগুলো হচ্ছে অক্সিজোম। কৃষ্টির গায়ে কি থাকে ভাইয়া? অক্সিজোম। এই যে এগুলো অক্সিজোম। এই অক্সিজোমে কি থাকে? এনজাইম। এই অক্সিজোমে কি থাকে? এনজাইম থাকে। তারপর এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরল পদার্থগুলো থাকে, এই যে তরল, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। এগুলো শুধু তুমি কি করবা? এগুলো তো আঁকাইলা। আমি যেগুলো বললাম ম্যাট্রিক্স কাকে বলে, অক্সিজোম, কৃষ্টি, এগুলো আবার তুমি শুধু লিখবা। তোমার চিত্র দেখে তোমাকে মার্ক দিয়ে দেবে, আর লেখা দেখবে না এরকম করে, বুঝছো? তো এটা গেল গ নাম্বারটা। তারপর দেখো ঘ নাম্বার কি বলছে? উদ্ভিদ জীবনে ওয়াই এর গুরুত্ব। প্লাস্টিকের গুরুত্ব। প্লাস্টিকের গুরুত্ব তুমি জানোই। প্লাস্টিক কয়টা আছে? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কাজ কি? এরা হচ্ছে সালোক সংশ্লেষণ করে, তাই না? যে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষণ করে। তারপরে ক্রোমোপ্লাস্ট এরা কি করে? এদের কারণে হচ্ছে হলে রঙিন হয় উদ্ভিদ, তাই না? উদ্ভিদের পাতা রঙিন হয়, যার কারণে এরা কি করে? পরাগায়নে সাহায্য করে। তারপরে আছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি করে? তোমার হচ্ছে যে প্লাস্টিক কি
রঙিন না বর্ণহীন সেটা লিউকোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্টের কাছে খাবার সঞ্চয় করে রাখা। তো এটা লিখবা, এটা আমরা হচ্ছে সাজেশন দেবো, ওটাতে আরো ভালো করে দেখে নিবা। তারপরে এক গেল। এখন দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে গ নম্বরে চিত্র ক এবং খ এর মধ্যে পার্থক্য লেখো। দেখো তো এখানে ক কি আছে, ক এটা কি ঐচ্ছিক, ঐচ্ছিক পেশি। খ নম্বরে কি আছে অনৈচ্ছিক পেশি এবং গ নম্বর কি হৃদপেশি, তাই না? দেখো ক নম্বর কি ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি। খ নম্বর অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তাহলে এদের মধ্যে পার্থক্য কি লিখবো, দেখো এরা কি ঐচ্ছিক, তাই না? এরা ঐচ্ছিক অনৈচ্ছিক, ঐচ্ছিক অনৈচ্ছিক। তারপর দেখো তো এরা হচ্ছে হলো, এরা কি দেখতে এই দেখো কি রকম মাকু আকৃতির, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি দেখতে কি রকম মাকু আকৃতির, মাকু আকৃতির। আর হচ্ছে ঐচ্ছিক পেশিটা কিরকম দেখতে, নলাকার, নলাকার, তাই না? তাহলে কি ঐচ্ছিক পেশি নলাকার এবং অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির। তারপর আবার দেখো এখানে কি আছে, নিউক্লিয়াস কি আছে অনেকগুলো, তাই না? যেটা হচ্ছে হলো ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি নিউক্লিয়াস অনেকগুলো। তাহলে লিখবা একাধিক নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস থাকে। আর এদের হচ্ছে হলো নিউক্লিয়াস শুধুমাত্র একটা থাকে, এই যে শুধুমাত্র একটা নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস। দেখো তারপর এদের নিউক্লিয়াস একটা। আর উদাহরণ দিবা। তারপর আরেকটা আছে, দেখো নিউক্লিয়াসের যে অবস্থান, এদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি আছে পরিধির দিকে থাকে, ছড়িয়ে থাকে, পরিধি থাকে। আর এর নিউক্লিয়াস থাকে মাঝখানে। আর উদাহরণ দিবা কি, উদাহরণ দেখো তোমার হচ্ছে হাতের যে পেশিগুলা তুমি দ্রুত যেটা হচ্ছে হলো সংকোচন প্রসারণ করতে পারতেছো, এগুলা কি তোমার ঐচ্ছিক পেশি। বা হাতের পেশি দিবা, হাতের পেশি, পায়ের পেশি, এরকম। অর্থাৎ তুমি যেগুলো দ্রুত কি করতে পারতেছো, সংকোচন প্রসারণ করতে পারতেছো, সেগুলো ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি কোনগুলা, জরায়ু, যেটা তুমি হচ্ছে হলো তোমার ইচ্ছাধীন না, ইচ্ছাধীন তুমি নাড়াচাড়া করতে পারতেছো না, সেটা হচ্ছে হলো অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কোনগুলো হবে ভাইয়া, দেখো অনৈচ্ছিক পেশি হবে তোমার জরায়ু, জরায়ু, খাদ্যনালী, তারপরে রক্তনালী। শোনো, যত ধরনের নালী আছে সবগুলাই কি অনৈচ্ছিক পেশি, বুঝছো? যত ধরনের নালী আছে সবগুলা অনৈচ্ছিক পেশি এবং জরায়ু, এটা মনে রাখবা। যতগুলা নালী আছে সবগুলা কি অনৈচ্ছিক পেশি, বুঝছো? তাহলে খ নাম্বার, গ নাম্বার গেল। এখন দেখো 2 এর ঘ নাম্বার। তোমরা লাইভটা শেয়ার করে দাও। তারপর দেখো ঘ নাম্বার কি বলছে, মানবদেহে গয়ের ভূমিকা। গটা কি হৃদপেশি, তাই না? হৃদপেশি কোনটা, হৃদপিণ্ড। হৃদপিণ্ডের ভূমিকা লিখবে তোমরা। এখানে আরেকটা কোশ্চেন থাকবে যে গ নাম্বারে গয়ের ভূমিকা বা হচ্ছে গতে হৃদপিণ্ডের হচ্ছে রক্ত সার্কুলারের যে ভূমিকাটা আছে এটা তোমাকে লিখতে হবে। তো এটা সাজেশন দেখে লিখে পড়ে নিয়ে ভালো করে। এখানে কি আছে তুমি ব্যাখ্যাটা দেবা ভালোভাবে। দেখো আমাদের হৃদপিণ্ড এটা এরকম যদি হয়, এরকম ভাগ করব। এটা কি যদি ডান নিলয় হয়, এটা ডান অলিন্দ, অলিন্দ, বাম অলিন্দ, তারপরে ডান নিলয়, ডান নিলয়, বাম নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। দেখো যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটা কি আসবে ডান অলিন্দে আসবে। আর অক্সিজেন সমৃদ্ধ যে রক্তগুলা সেগুলো তোমার হচ্ছে ফুসফুস থেকে বাম অলিন্দে আসবে, তাই না? ফুসফুস থেকে
ফুসফুস, ফুসফুস থেকে বাম অরিন্দ আসবে। এই ডান অরিন্দ থেকে যে কার্বন ডাই অক্সাইড সমিত রক্ত এগুলো আসবে আবার হচ্ছে ডান নিলয়ে। এখানে যে কপাটিকা থাকে এটা হচ্ছে কি ট্রাইকাসপিড, বুঝছো? ট্রাইকাসপিড কপাটিকা, এটা ডান নিলয়ে আসবে। আর এই বাম অরিন্দ থেকে অক্সিজেন সমিত রক্ত বাম নিলয়ে চলে আসবে। এখন এই যে কার্বন ডাই অক্সাইড সমিত রক্ত আসলো ডান নিলয়ে, এই কার্বন ডাই অক্সাইড সমিত রক্ত আবার কি করবে পরিশোধনের জন্য ফুসফুসে চলে যাবে, বুঝছো? আবার এই বাম নিলয়ে যে অক্সিজেন সমিত রক্ত আসলো এটা কি করবে মহা ধমনের মাধ্যমে তোমার সারা শরীরে প্রবাহিত হবে। তো ভূমিকাটা এটাই লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এটা গেল ঘ নাম্বার। এখন দেখো 3 নাম্বার দেখো। 3 নাম্বারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আরো, কারণ এই অধ্যায় থেকে যদি একটা সিকিউ আসে এখান থেকেই আসবে। দেখো 3 আছে হলো মাইটোসিস মিওসিস। এই তোমার হচ্ছে হলো উদ্দীপকটা অনেক ভাবে আসতে পারে। যেমন একটা দেখো এরকম যদি থাকে, আরেকটা চিত্র থাকবে এরকম 2n, বুঝছো? মাইটোসিস এরকম চিত্র থাকবে, এরকম চিত্র থাকবে। বা আরেকটা দেখো এই যে ওইটা হচ্ছে হলো তোমার চিত্র আঁকাই দেওয়া থাকে এরকম। গ নম্বর বলবো কি চিত্র এ এর তৃতীয় ধাপ বর্ণনা করো। এ তৃতীয় ধাপ কি দেখো, এটা যদি এ হয় এর তৃতীয় ধাপ এ কি মাইটোসিস, তাই না? তাহলে মাইটোসিসের তৃতীয় ধাপ কি হবে মেটাফেজ। এখন মেটাফেজের তোমার বর্ণনা দিতে হবে। মেটাফেজের বর্ণনা কি দেবে দেখো, এটা যদি মেটাফেজ হয় তাহলে মেটাফেজে কি কি হয় ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে চলে আসে এবং এই অঞ্চলে ক্রোমোজোমগুলো সবথেকে খাটো এবং মোটা দেখায়, যাকে মেটাকাইনেসিস বলা হয়। তারপরে এই ক্রোমোজোমগুলোর বাহুগুলো কি হয় অনুমুখী থাকে, তোমার হচ্ছে হলো এই মেরুমুখী হয়ে থাকে, বুঝছো? তো এই বৈশিষ্ট্যগুলো তোমার এখানে দিতে হবে। আর ঘ নাম্বার যেটা আছে এ এবং বি এর মধ্যে পার্থক্য লেখো। এ এবং বি কি মাইটোসিস এবং মিওসিস। দেখো এখন এই দুটোর ভিতরে তোমার পার্থক্য লিখতে হবে। এখন দেখো প্রথমে যে পার্থক্যটা লিখবা এটা ঘটে কই এ। 1 নাম্বার মাইটোসিস যেটা ঘটে সেটা তোমার কই ঘটে দেহকোষে, তাই না? দেহকোষে। এটা কই ঘটে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে ঘটে। আর এখানে দেখো তো নিউক্লিয়াস কয়ভাবে বিভক্ত হয় মাইটোসিসে একবার। নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, বিভাজিত হয়। আর এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় দুইবার, দুইবার বিভাজিত হয়, বুঝছো? তারপর দেখো 3 নম্বর কি লিখবা, এখানে ক্রসিং ওভার ঘটে না। ক্রসিং ওভার ঘটে না, এখানে ক্রসিং ওভার ঘটে ঘটে। তারপরে 4 নম্বর এখানে বৈশিষ্ট্য সৃষ্টি হয়, বৈচিত্র্য সৃষ্টি হয়। আর এখানে এখানে বৈচিত্র্য সৃষ্টি হয় না, আর এখানে বৈচিত্র্য সৃষ্টি হয়, বুঝছো? এটা হচ্ছে পার্থক্য। তারপরে ঘ নম্বর আছে আরেকটা দেখো সিকিউ, জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে। দেখো এখানে দেখো যেটা হচ্ছে মিওসিস, আগে তোমাকে প্রথম লিখতে হবে কি জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করতে মিওসিস মুখ্য ভূমিকা পালন করে। তারপরে তোমার ব্যাখ্যা লিখতে হবে। দেখো মিওসিসে কি হয়, মিওসিসে ক্রসিং ওভার ঘটে, বুঝছো? ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার ঘটে মানে কি এখানে যে জিনটা তোমার হচ্ছে হলো ভালো, বাবা মায়ের ভেতরে যে জিনটা ভালো সেটা হচ্ছে হলো তোমার দিকে যাবে এরকম। তো যার কারণে কি হয় জীবের বৈচিত্র্য সৃষ্টি হয় এর ভিতর। এটা তোমাকে একটু ব্যাখ্যা করে লেখা লাগবে, এটা পেয়ে যাবো। তোমার
এই তৃতীয় অধ্যায় থেকে যদি যে সিকিউটা আসবে এখান থেকেই আসবে, বুঝছো? তোমার এখানে আরেক চিত্র লেখা থাকতে পারে, তোমার হচ্ছে অ্যানাফেজ ধাপি চিত্র বা হচ্ছে মেটাফেজের চিত্র থাকবে। তোমরা কমেন্ট করো তো, বুঝতে পারছো এতক্ষণ যেগুলো পড়ালাম, বুঝতে পারছো নাকি? আর কোথাও সমস্যা হলে বলতে পারো। এটুকুর মাঝে কোনো সমস্যা আছে বা কোনো কোশ্চেন আছে থাকলে তোমরা কমেন্টে জানাও তো। যতটুকু পড়ালাম এর ভিতর কোনো কোশ্চেন থাকলে জানাও। সাদিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? শাফিকুর রহমান রকন রকন দেখো আর দুইটা সিকিউ করব। এই অধ্যায় চতুর্থ অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট সিকিউ। দেখো এখানে প্রথম যে সমীকরণটা দেখতে পাচ্ছ, সমীকরণটা কি? C6H12O6 প্লাস M এনজাইম, তারপর কি হয়েছে দেখো তো, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস শক্তি উৎপন্ন হয়েছে, তাই না? দেখো দেখো তো এখানে কি হয়েছে, গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে দেখো তো এটা হচ্ছে হলো আমরা কোন প্রক্রিয়া করছি চতুর্থ অধ্যায়ে, সালোক সংশ্লেষণ না শ্বসন? দেখো এখানে আমরা করছি এটা কি, শর্করা থেকে যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এটা কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ভেঙে শর্করা ভেঙে কি হয়, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন হয়। কয় অণু? এটা ভালো করে লিখে রাখো, 2 অণু এটিপি, নিট 2 অণু এটিপি তৈরি হয়, শক্তি, বুঝছো? এখন দেখো গ নম্বর বলছে এম এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটা এম কি? এটা দেখো শ্বসন প্রক্রিয়া কয়টা আছে, একটা হচ্ছে অবাত শ্বসন আর একটা আছে সবাত শ্বসন, বুঝছো? দেখো সবাত শ্বসনে কারো উপস্থিতি হয় অক্সিজেন, সবাত শ্বসন কি লাগে? অক্সিজেন লাগে। এই অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সবাত শ্বসনে। আর অবাত শ্বসন কই ঘটে? অক্সিজেনের অনুপস্থিতিতে। তো সেটাই বলছে দেখো এম এর অনুপস্থিতিতে এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে। তো দেখো এম এর অনুপস্থিতিতে কোনটা হবে? যদি অক্সিজেন না থাকে C6H12O6, এখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, বুঝছো? প্লাস শক্তি। তো দেখো এটা হচ্ছে হলো দুইটা ধাপে ঘটে। এক হলো তোমার হচ্ছে হলো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং হচ্ছে হলো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। যেখানে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হয় সেখানে দেখো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে যেটা হচ্ছে হলো তোমার গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এটা তোমার হচ্ছে হলো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আছে এটারই অনুরূপ। আর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে কি হয়, এখানে পাইরুভিক অ্যাসিড ভেঙে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড ভেঙে যায়। পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে কি হয় তোমার হচ্ছে ইথাইল অ্যালকোহল CH3COOH উৎপন্ন হয় প্লাস কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি করে তোমার শ্বসন প্রক্রিয়ায় টিকে রাখে, বুঝছো? তো এটা হচ্ছে উদ্দীপকের এম এর অনুপস্থিতিতে তোমার হচ্ছে যে অবাত শ্বসন প্রক্রিয়া, এটা লিখতে বলছে। আর ঘ নম্বর বলছে উদ্দীপকের গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের গুরুত্ব কি? শ্বসন। দেখো শ্বসন প্রক্রিয়া এটা যেমন উদ্ভিদেরও প্রয়োজন আর আমাদেরও প্রয়োজন। আমাদের কি? আমাদের শরীরে প্রতিনিয়ত শ্বসন প্রক্রিয়া ঘটে। শ্বসন প্রক্রিয়া কি ঘটে? যে আমরা যে খাবার খাই
এখানে যে গ্লুকোজ তৈরি হয় এগুলো ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, শক্তি উৎপন্ন হয়। ঠিক উদ্ভিদের ক্ষেত্রে তো এরকমই, অর্থাৎ এই সব অবাত শ্বসন কি হয়, আমাদেরও যেরকম প্রয়োজন, উদ্ভিদেরও যেরকম প্রয়োজন, আমাদেরও ঠিক সেরকমই প্রয়োজন। এই গুরুত্বটা তোমাকে লিখতে হবে। এটা আমাদের যে সাজেশনটা দিব তোমাকে, এটাতে অনেক ভালো করে লেখা আছে। প্রস্তুতি। তারপর দেখো 5 নাম্বার সিকিউ। 5 নাম্বারে যেটা বলা আছে, দেখো তো এটা দেখে বুঝতে পারতেছ না যে হলো কোন প্রক্রিয়া। দেখো তো প্রক্রিয়াটা দেখো, পি প্লাস পানি, তারপরে কিউ ক্লোরোফিল কি উৎপন্ন হলো, গ্লুকোজ প্লাস পানি প্লাস অক্সিজেন উৎপন্ন হলো, তাই না? দেখো এখন দেখো এটা কোন প্রক্রিয়া ভাইয়া, সমীকরণ দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন প্রক্রিয়া। দেখো কি উৎপন্ন হয়েছে, গ্লুকোজ উৎপন্ন হয়েছে, তাহলে কোন প্রক্রিয়া গ্লুকোজ উৎপন্ন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়, গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে এখানে পিটা কি হবে, পানি আছে এখানে, অবশ্যই এটা লিখলাম, এটা কি হবে, কার্বন ডাই অক্সাইড, আর এটা কার উপস্থিতি হবে, আলো। তাহলে কিউটা কি, আলো। এখন দেখো এখানে তোমার হলো কয়েকটা কোশ্চেন আছে, এটা খ নম্বরে থাকতে পারে বা এই কোশ্চেনটা তোর গ নম্বরে থাকতে পারে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন, বুঝছো? এটা তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখো আমরা পুরোটা লিখি, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, আলো, আর ক্লোরোফিল কি হলো, গ্লুকোজ উৎপন্ন হলো, H12O6 প্লাস পানি প্লাস অক্সিজেন, তাই না? তাহলে দেখো বলছে কি, জারণ বিজারণ প্রক্রিয়া কি জন্য বলা হয়, দেখো এখানে কার্বন ডাই অক্সাইড আছে না, কার্বন ডাই অক্সাইড থেকে কি হবে, এই যে গ্লুকোজ উৎপন্ন হয়, বুঝছো? দেখো তো এই গ্লুকোজে কি আছে, এই যে হাইড্রোজেন আছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন আছে না, এই যে কার্বন ডাই অক্সাইড কি করবে, হাইড্রোজেন গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড থেকেই এই গ্লুকোজ উৎপন্ন হবে। তাহলে কি নিতে হবে, একে হাইড্রোজেন। হাইড্রোজেন যদি নেয় তাহলে কি হবে, প্রক্রিয়াটি বিজারণ প্রক্রিয়া, অর্থাৎ কোন যৌগ বা মৌল যদি হাইড্রোজেন গ্রহণ করে তাহলে ওই প্রক্রিয়াটা কি হবে, বিজারণ। একই সাথে দেখো এই যে এই পানি থেকে কি হয়েছে, এই যে অক্সিজেন উৎপন্ন হয়েছে, বুঝছো? পানি থেকে যে অক্সিজেন উৎপন্ন হয়েছে, দেখো এখানে হাইড্রোজেন নাই কিন্তু এখানে কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে পানি থেকে যদি অক্সিজেন উৎপন্ন হয় তাহলে অবশ্যই কি করতে হবে, হাইড্রোজেন ত্যাগ করতে হবে, হাইড্রোজেন সরিয়ে দিতে হবে। কোন যৌগ থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে আসে তাহলে তখন তাকে কি বলে, জারণ প্রক্রিয়া, বুঝছো? এটা কি হবে, জারণ প্রক্রিয়া। এই কারণেই সালোক সংশ্লেষণকে কি বলা হয়, জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। আশা করি বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারলে কমেন্ট করো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া কি জন্য বলা হয়, বুঝতে পারছো? তারপর দেখো পরটা দেখো, উদ্দীপকের প্রক্রিয়াটির আলোক নির্বাহ পর্যায়ে ব্যাখ্যা করো। আলো, ক্লোরোফিল, তারপর কি উৎপন্ন হলো, গ্লুকোজ C6H12O6 প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড, এই অক্সিজেন। তাহলে দেখো কি বলছে, উদ্দীপকের প্রক্রিয়াটি আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করো। আলোক নির্ভর পর্যায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি দুই ভাবে সংঘটিত হয়। এক, স্টেপ অন, দেখো দুই করা লাগবে না, একটা করলে হবে। স্টেপ অনে কি হয়, এই যে পানি ভেঙে অক্সিজেন প্লাস প্রোটন এবং হলো ইলেকট্রন উৎপন্ন হয়। দেখো এটা হয় আলোর উপস্থিতিতে, বুঝছো? তো আলোর উপস্থিতিতে পানি ভেঙে কি হয়, অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এটা কি আলোক নির্ভর পর্যায়। এই পর্যায়ে আরেকটা হয়
এডিপি এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে তোমার এটিপি উৎপন্ন হয়। এটা কি হয়? আলোর উপস্থিতিতে। এই সময় আবার তোমার হচ্ছে NADH2 উৎপন্ন হয়। তো এই যে আলোর উপস্থিতিতে এটিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হলো, এই প্রক্রিয়াকে আবার বলা হয় কি? ফটোফসফোরাইলেশন। এটা হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায়। আরেকটা দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়। যদি তোমাকে বলা হয় যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, তাহলে তো স্টেপ 1 গেল। আর স্টেপ 2 এ তখন কি হয়? স্টেপ 2 এ এই কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, C6H12O6। বুঝছো? কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। এখানে তোমার দুটো তত্ত্ব আছে, এক হচ্ছে হলো C3 চক্র এবং হচ্ছে হলো C4 চক্র। C3 চক্র যেটা হচ্ছে ক্যালভিন এবং C4 চক্র হচ্ছে কি? হ্যাস এবং স্ল্যাগ। C3 চক্র আর একটা আছে C4 চক্র। দেখো C3 চক্রতে কি হয়? ক্যালভিন সাহেব বলছেন যে এই যে কার্বন ডাই অক্সাইড থেকে তোমার হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হলো, এটাতে কি ব্যবহার হয়? এই এটিপি এবং হচ্ছে NADH2 যেটা আলোক পর্যায়ে উৎপন্ন হয়েছে, এটাকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড থেকে তোমার গ্লুকোজ উৎপন্ন হয়। বুঝছো? এখানে তোমার হচ্ছে যে প্রথম স্থায়ী যৌগটা উৎপন্ন হয়, এই প্রথম স্থায়ী যৌগটার নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার কারণে এই চক্রের নাম বলা হয় তোমার হচ্ছে C3 চক্র। আরেকটা হচ্ছে তোমার C4 চক্র। এটা তোমার হচ্ছে কি? আলোক। এটা তোমার সালোকসংশ্লেষণের পুরো প্রক্রিয়া। ঘ নম্বর দেখো, উদ্দীপকে কিউ এর অনুপস্থিতি এবং পি এর ঘাটতি উক্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে, ব্যাখ্যা করো। দেখো সালোক সংশ্লেষণে পি এর ঘাটতি কোনটা? পি এর ঘাটতি কার্বন ডাই অক্সাইড। দেখো কার্বন ডাই অক্সাইড থেকে বেসিক্যালি কি উৎপন্ন হয়েছে? গ্লুকোজ। কার্বন ডাই অক্সাইড থেকে কি হয়েছে? গ্লুকোজ উৎপন্ন হয়েছে। দেখো কার্বন ডাই অক্সাইড যদি না থাকে তাহলে কি হবে না? গ্লুকোজও উৎপন্ন হবে না, কারণ গ্লুকোজের মেইন উৎসটা কি? কার্বন ডাই অক্সাইড, তাই না? দেখো গ্লুকোজে কি লাগবে? কার্বন লাগবে। কার্বনটা আসে কই থেকে? বেসিক্যালি এই কার্বন ডাই অক্সাইড থেকে। আরেকটা কি আছে? কিউ, আলো। আলোর উপস্থিতিতে কি হয়? তোমার পানিতে কি উৎপন্ন হলো? অক্সিজেন প্লাস প্রোটন প্লাস ইলেকট্রন। দেখো সাথে আবার কি হয়? এটিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি এবং হচ্ছে হলো NADH2 উৎপন্ন হয়। NADH2 উৎপন্ন হয়। দেখো আলোর উপস্থিতিতে পানি ভাঙে এবং পানি ভেঙে অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন হয়, এবং একই সাথে কি উৎপন্ন হয়? এটিপি এবং NADH2 উৎপন্ন হয়। কারণ দেখো এটা তো আলোক পর্যায়ে ঘটলো, তাই না? তাহলে এই আলোক পর্যায়ে ঘটলো, এই আলোক পর্যায়ের যে এটিপি এবং NADH2 উৎপন্ন হয়, এটাতে কিন্তু আবার যে অন্ধকার পর্যায়, এখন যদি বলো তোমার কোশ্চেন থাকে এরকম যে যখন আলো থাকে না তখন তো ঘটে, মানে উদ্ভিদ খাবার তৈরি করে, তাই না? তাহলে তখন কিভাবে তৈরি করবে? যেহেতু আলো অনুপস্থিতিতেও কি ঘটে? উদ্ভিদ হচ্ছে হলো খাবার তৈরি করে এবং উপস্থিতিতেও খাবার তৈরি করে। এখন অনুপস্থিতিতে কিভাবে তৈরি? সেটা তো বললামই, আলোর মানে নিরপেক্ষ পর্যায়ে যেটা, এই যে এটিপি এবং NADH2 এটাকে ব্যবহার করে কি করে? এই দুইটা কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে গ্লুকোজ উৎপন্ন করে, যেটা হচ্ছে হলো ক্যালভিন চক্র এবং হ্যাস-স্ল্যাগ চক্রের যে ব্যাখ্যাটা করছে। তো তাহলে দেখো এটাই ছিল তোমাদের হচ্ছে হলো ঘ নাম্বার কোশ্চেন। এই যে আমি তোমার 5টা সিকিউ করালাম, এখান থেকে 4টা অধ্যায় থেকে 5টা সিকিউ, 6টা সিকিউ করেছি। আর একটা হচ্ছে হলো এক নম্বর অধ্যায়ে, একটা সিকিউর ভিতর তোমার ছিল কয়টা? 2টা সিকিউ, বুঝছো? ওখানে তোমার তার মানে কি 6টা 7টা সিকিউ হয়ে গেছে আমাদের। এই 7টা সিকিউ যদি তুমি দেখে যাও, ইনশাল্লাহ আগামীকাল তোমার হচ্ছে হলো সিকিউর জন্য কোনো চিন্তাই করতে হবে না, এখান থেকে তুমি কমন পেয়ে যাবা আলহামদুলিল্লাহ। তো